সিনেমার শুরুতেই আমাদের সিম্বা দ্য লায়ন কিংকে দেখানো হয়, যার নালা নামের স্ত্রী ছিল এবং তাদের একটি ছোট মেয়ে কিহারা ছিল। সিম্বার স্ত্রী নালা একদিন শিকারে বের হলে পথ হারিয়ে ফেলে। সে বাড়ির পথ খুঁজে পাচ্ছিল না, তাই এক পাথরের নিচে বসে পড়ে, এই আশায় যে একদিন সিম্বা তাকে অবশ্যই নিতে আসবে। তার প্রত্যাশা অনুযায়ী সিম্বা সত্যিই তাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে যায়। সে তার মেয়ে কেয়ারাকে বলে, তুমি বাকি সকলের সঙ্গে থাকো, নিজের খেয়াল রেখো, আমি ততক্ষণে তোমার মাকে নিয়ে আসছি। কিয়ারা বাকি পশুদের সঙ্গে খেলছিল, তখন তার দাদু রিফিকি আসে। সে কিয়ারার মন ভালো করতে তাকে বলল, আসো কিয়ারা, আমি তোমাকে একটি গল্প শোনাবো। এটি ছিল মুফাসার গল্প, যিনি একসময় ছিল একজন অভ্যন্তরীণ হালকাবদী সিংহ, কিন্তু পরবর্তীতে তিনি রাজা হয়ে যান। এখান থেকে আসল সিনেমা শুরু হয়। আমরা ছোট মুফাসাকে তার মা বাবার সঙ্গে দেখতে পাই। তারা একটি উঁচু স্থানে বসবাস করছিল। বহু বছর ধরে বৃষ্টি না হওয়ায় সেখানের সকল প্রাণী রোগে আক্রান্ত হয়ে পড়ছিল। মুফাসা তার মায়ের কাছে জানতে চায়, সে দূরে পাহাড়ে যে আলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো কি। তার মা জানায় সেই জায়গার নাম মিল্লে। একদিন আমরা সেখানে যাব। শোনা গেছে সেখানে সবকিছু রয়েছে, সেখানে প্রাণীরা শান্তিতে জীবনযাপন করে। তাদের কথাবার্তার মধ্যে একটা ভালো ঘটনা ঘটল। বৃষ্টি শুরু হলো, সবাই আনন্দে লাফাতে লাগলো। তারা জানতো না যে তাদের আনন্দ খুব শীঘ্রই দুঃখে পরিণত হবে। বৃষ্টি বাড়তে বাড়তে এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে বন্যা চলে আসে। বন্যার জলে অনেক প্রাণী ডুবে যায়, আর মুফাসাও সেই স্রোতে পড়ে যায়। তার বাবা তাকে বাঁচানোর জন্য তৎক্ষণিক পানিতে ঝাঁপিয়ে পড়ে, তাকে মুখ দিয়ে ধরে কোনো রকমে বাঁচায়। এরপর মুফাসাকে পাথরের দিকে ছুঁড়ে ফেলে দেয়া হয়, যেখানে তার মা তাকে ডাকতে থাকে, কিন্তু মুফাসা ভীত হয়ে পড়েছিল। হঠাৎ একটি হাতি এসে তাদের কাছে আশ্রয় পড়ে, যার কারণে মুফাসা যেই পাথরের উপর দাঁড়িয়েছিল তা ভেঙে যায় এবং মুফাসা আবার পানির স্রোতে ডুবে যায়। সৌভাগ্যবশত পানির মধ্যে একটি কাঠ ভাসছিল, তার উপর চড়ে মুফাসা তার জীবন বাঁচায়। পরে দেখা যায় যে স্রোতের কারণে মুফাসা একটি ছোট্ট পুকুরে এসে পৌঁছায়, যেখানে তার পরিচয় হয় তাকা নামে একটি ছোট্ট সিংহের সঙ্গে। তাকা তাকে দেখতে পেয়ে বলল, তোমার পিছে বড় বড় কুমির রয়েছে। এটা শুনে মুফাসা ভয়ে তাড়াতাড়ি তীরে পৌঁছায়। তাকা তাকে সাহায্য করে, পুকুর থেকে বাইরে তুলে আনে, কিন্তু তখনই মনে হয় তারা শেষ হয়ে যাবে। কুমিরগুলো খুব কাছে চলে এসেছে, কিন্তু ঠিক সেই সময় তাকার মা এসে কুমিরদের তাড়িয়ে দিয়ে তাদের বাঁচায়। এখন তাকা তার মায়ের কাছে বলে, মা, আমরা কি মুফাসাকে আমাদের বাড়ি নিয়ে যাব? কিন্তু তার মা তাতে রাজি হয়নি, কারণ তাদের দলের একটি নিয়ম ছিল, তারা কোনো ছন্নছাড়া প্রাণীকে গ্রহণ করত না। তখন মুফাসা বলে, আমি ছন্নছাড়া নই, আমার বাবা মা এই এলাকার রাজা, কিন্তু এখন বন্যার কারণে আমি আমার মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তার এই দুঃখজনক গল্প শুনে তাকার মা আবেগপ্রবণ হয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকার বাবা উপস্থিত ছিল, কিন্তু তিনি মুফাসাকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে যান। ক্ষোভের সঙ্গে তিনি তাকার মাকে একই কথা বলেন, আমরা ছন্নছাড়া প্রাণীকে আমাদের দলের মধ্যে রাখি না। তবে মুফাসা আবারও বলে, আমি ছন্নছাড়া নই, আমি জানি আমার মা আমাকে খুঁজতে আসবে একদিন, আর আমি খুব দক্ষ, আমি এত দ্রুত দৌড়াতে পারি যে আপনাকেও রেসে হারিয়ে দিতে পারবো। এটা শুনে রাজা বলে, ঠিক আছে, যদি তুমি এতই দক্ষ হও তবে তুমি তাকাকে হারিয়ে দেখাও, তারপর আমরা তোমাকে আমাদের দলের সদস্য হিসেবে গ্রহণ করব। এরপর রেস শুরু হয়। আমরা দেখি যে তাকা মুফাসার থেকে অনেক দ্রুত দৌড়াচ্ছে। এক জায়গায় মুফাসা ভুল করে পানিতে পড়ে যায় আর ডুবতে শুরু করে। ঠিক সেই সময় তাকা এসে তার জীবন বাঁচায়। রেস আবার শুরু হলে তাকা প্রথমে এগিয়েছিল, তবে সে চেয়েছিল একজন বন্ধু, একজন ভাইকে পাশে পেতে। তাই সে নিজের গতি কমিয়ে দেয় এবং মুফাসাকে রেসে জিতিয়ে দেয়। এটা দেখে তাকার বাবা খুবই খুশি হন। তাকা ক্ষুব্ধ ছিল যে মুফাসার কাছে সে হেরে গেছে, কিন্তু তাকা এর থেকে অনেক খুশি ছিল, কারণ অবশেষে তার এই হার থেকে একজন ভাই, একজন বন্ধু পাওয়া গেছে। সে খুবই খুশি ছিল এই বিষয়টি নিয়ে। তবে এখানেই তার বাবা তাকে বোঝাতে লাগলেন, তাকা, খেয়াল রেখো যে তোমার ভাই মনে হচ্ছে সে তোমার আসন থেকেও ছিনিয়ে নিতে পারে। এখন দেখা যায় তাকা এবং মুফাসা একে অপরের কোম্পানি অনেক উপভোগ করতে থাকে। পশুদের সঙ্গে খেলা করতে করতে তাকা বড় হয়ে ওঠে। সবকিছু স্বাভাবিক চলছিল, তবে একদিন তাকার বাবা মুফাসাকে কখনো নিজেদের দলের সদস্য মনে করেনি। তাকে আজও তারা এক সাইড লাইনে রাখত। একদিন দেখা যায় মুফাসা তার মা অর্থাৎ তাকার মায়ের সঙ্গে শিকার করতে বের হয়।
তাকা গোপনে পিছনে দাঁড়িয়েছিল। তারা যখন হরিণ শিকার করতে যাচ্ছিল তখন তাদের সামনে এক বিশাল বিপদ আসে। সামনে চলে আসে সাদা সিংহ, যারা তাদের থেকে অনেক শক্তিশালী ছিল। এই দৃশ্য দেখে তাকার মা বুঝতে পেরেছিল। এরপর সাদা সিংহ তাদের উপর হামলা শুরু করতেই তাকার মা সামনে চলে আসে। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর তাকার মাকে বাঁচানোর জন্য মুফাসা এক সাদা সিংহের বিরুদ্ধে লড়াই করতে থাকে। সে একাই তাদের উপরে খুব জোরালো আক্রমণ চালাতে থাকে, এমনকি সে এক সিংহকে ধরে মেরে ফেলে। তার সঙ্গী মারা যাওয়ার পর অন্য সাদা সিংহ দুর্বল হয়ে পড়ে এবং চলে যায়। এরপর মুফাসা তার মাকে নিয়ে ফিরে আসে। ফিরে এসে তাকা এবং মুফাসার মা তাদের সিংহ রাজাকে জানান, যদি মুফাসা না থাকতো তবে আজ আমি বেঁচে থাকতাম না। মুফাসা একাই সেই শক্তিশালী সিংহদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং আমার প্রাণ বাঁচিয়েছিল। এই ছিল প্রথমবার যখন রাজা মুফাসাকে ভালোভাবে ডেকে বলল, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব, তুমি আমার স্ত্রীর প্রাণ বাঁচিয়েছো। তখন মুফাসা বলে, হাওয়া আমাকে বলছে সাদা সিংহরা আমাদের থেকে প্রতিশোধ নিতে আসছে। যদি আপনি চান তবে কাউকে পাঠিয়ে তাদের খবর নিতে পারেন। রাজা অনুমতি দিলে তাদের খবর নেওয়ার জন্য এক গোয়েন্দা পাঠানো হয়। গোয়েন্দা সাদা সিংহদের কাছে গিয়ে জানতে পারে যে মুফাসা যে সিংহকে মেরেছিল সে ছিল সাদা সিংহের রাজপুত্র। এখন রাজা সাদা সিংহের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। তাদেরও জানা ছিল যে সিংহের শরীর তাদের রাজপুত্রের রক্ত রয়েছে। এই খবর জানার পর সাদা সিংহরা তাদের প্রতিশোধ নিতে চলে আসে। এখন মুফাসার দলের গোয়েন্দা ফিরে এসে রাজাকে জানায়, ওরা খুবই নৃশংস এবং শক্তিশালী। তাদের এক সিংহের শক্তির সাথে আমাদের দুটি সিংহের সমান শক্তি, আর তারা খুবই দ্রুত দৌড়াতে পারে। তারা খুব শীঘ্রই আমাদের এখানে পৌঁছে যাবে। এই শুনে রাজা ভয় পেয়ে যান এবং তাকাকে বলেন, যদি তুমি পরবর্তী রাজা হতে চাও তবে তোমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমাদের কিছুই অবশিষ্ট থাকবে না এবং আমাদের নামও মুছে যাবে। সকলে টাকার মা টাকা এবং মুফাসাকে বলেন, দেখো পাহাড়ের মাঝে যেখানে থেকে আলো আসছে সেই জায়গার নাম হলো মেল্ল। তোমাদের সেখানে যেতে হবে, সেখানে থাকতে হবে যতক্ষণ না এখানকার বিপদ শেষ হচ্ছে। এরপর তোমরা যখন সুযোগ পাবে তখন আবার রাজত্ব ফিরিয়ে নিতে পারবে। তাকা এবং মুফাসা সেখানে চলে যায়, কিন্তু ঠিক সেই সময় সাদা সিংহের পুরো দল তাদের পিছনে চলে আসে। তাদের রাজা এসে তাকার বাবাকে প্রশ্ন করেন, বলো কে আমার ছেলেকে মেরে ফেলেছে। তাকার বাবা এমনভাবে অভিনয় করেন যেন তিনি জানেনই না কি ঘটেছে। এর ফলে সাদা সিংহদের রাজা আরও রেগে যান। তারপর সাদা সিংহদের অন্য শিকারীরাও জানায় তারা দুজন সিংহকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছে। তখন তারা তাদের পিছন লাগে। তাদের গতি এতটাই দ্রুত ছিল যে খুব শীঘ্রই তারা তাকা এবং মুফাসার কাছে পৌঁছে যায়। যখন তারা কাছে আসে মুফাসা তাকাকে বলে, তাকা, আমাদের এখানে দাঁড়িয়ে লড়াই করা উচিত, পালানো সাহসিকতা নয়। কিন্তু সাদা সিংহরা ছিল বেশি আর মুফাসা ও তাকা ছিল মাত্র দুজন, তাই তাকার পরামর্শে তারা পালিয়ে যায়। কিন্তু ঠিক তখনই সাদা সিংহরা তাদের কাছে চলে আসে। তারা তাদের কাছে গিয়ে প্রশ্ন করে, বলো কে আমাদের নবাবকে মেরেছে। তাদের দেখে মুফাসা সাহসীভাবে বলে, আমি করেছি, আমি মেরেছি। কিন্তু তারা মুফাসার কথাই বিশ্বাস করেনি, কারণ তারা তাকার রক্তের গন্ধ পায়, যা রাজা সাদা সিংহদেরও ছিল। তারা ভেবেছিল এবং তাদের মনে হলো তাকা হয়তো তাদের নবাবকে মেরেছে। তবে মুফাসা বারবার বলছিল, না, তাকা কিছু করেনি, সব দোষ আমার। কিন্তু এখন তারা তাকার পিছনে লাগিয়ে দিয়েছে। এরপর তাকা মুফাসাকে নিয়ে পালিয়ে গেল এবং দিকের শেষ প্রান্তে চলে আসে, যেখানে নিচে শুধু পানি ছিল। এর আগেই সাদা সিংহ তাদের ধরতে পারত বা কিছু করতে পারত, কিন্তু তাকা মুফাসাকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। পানির স্রোতে তাদের একটা মাঠে নিয়ে যায়। এরপর তারা পানি থেকে বেরিয়ে আসে। তবে রাত হওয়ার পর তাদের খুবই তৃষ্ণা এবং ক্ষুধা লাগতে থাকে। তারা খাবারের খোঁজে ঘুরতে থাকে। তেমনি তারা গাছপালা থেকে এক ধরনের গন্ধ পায়। তারা মনে করে এটা হয়তো তাদের মতো কোনো সিংহের গন্ধ। কাছে গিয়ে তারা বুঝতে পারে এটি একটা শেরনি ছিল, যার নাম ছিল সারাবি। সারাবি তাদের দেখে সন্তুষ্ট হয়ে নিঃশ্বাস নেয় এবং তাদের জানায় যে সাদা সিংহদের ভয়ে সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে। তারা আমার পুরো দলকে মেরে ফেলেছে এবং আমি একমাত্র বেঁচে আছি। এখানে তারা সাজু নামে একটি ছোট পাখিকে দেখে, যেটি সারাবির ছিল। এই পাখিটি সারাবির জন্য গুপ্তচরবৃত্তি করত। সাদা সিংহরা আসার আগেই তাকে নিজেকে লুকিয়ে রাখতে বলতো। একটা ভাবে এটা তার দেহরক্ষী ছিল। তারপর জানা যায় যে সারাবি মিল্লালে যেতে চায়।
যেখানে তাকা এবং মুফাসা যেতে চায় তাদের নিরাপত্তার জন্য। তাই তারা নিজেদের পরবর্তী যাত্রা একসঙ্গে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুটা এগিয়ে যাওয়ার পর তারা খাবারের গন্ধ পায়, কিন্তু এটা সিংহের খাবারের গন্ধ নয়, এটা বানরের গন্ধ ছিল। এসব বানরের মধ্যে প্রথমবার মুফাসার দেখা হয় রাফিকির সাথে। রাফিকি ছিল এক বানরের মধ্যে অচ্ছৎ হয়ে পড়েছিল, তাদের থেকে বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে সে তাদের সাথে দেখা করে। এর আগে তারা রাফিকি শিকার করতে চেয়েছিল, কিন্তু রাফিকি তাদের জানায় যে সে মেলালের রাস্তা জানে। এই কথা শুনে তারা চমকে যায়। মুফাসা তাকে জিজ্ঞেস করে, সত্যিই বলো, তুমি কি মেলালে যেতে পারবে? রাফিকি উত্তর দেয়, হ্যাঁ, আমি আগে সেখানে থাকতাম, এখন আবার সেখানে যাচ্ছি কারণ আমার ভাই সেখানে থাকে। ভাইয়ের কথা তো মিথ্যা ছিল, কিন্তু হ্যাঁ, সে মেলালের রাস্তা জানতো। এটি জানার পর তারা রাফিকিকে খাওয়ার চিন্তা বাদ দেয় এবং তাকে নিজেদের দলের সঙ্গে নেয়, যাতে সে তাদের সহজেই মেলালে পৌঁছাতে সাহায্য করতে পারে। যাত্রা করতে করতে সকাল হয়ে যায় এবং সারাবি বাতাসের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সাদা সিংহরা এখনও তাদের পিছনে আসছে। সারাবি মনে করে সাদা সিংহ তাদের গোত্রকে ধ্বংস করতে চাইছে। সে তাদের এখানে বিশ্রাম নিতে নিষেধ করে এবং তারা তাদের যাত্রা চালিয়ে যেতে থাকে। রাস্তায় তাকা মুফাসাকে বলে, আমার সারাবিকে ভালো লাগতে শুরু করেছে। মুফাসা তাকে উপদেশ দেয়, সারাবির শরীরে গোলাপের গন্ধ আছে, তুমি গিয়ে তাকে বলো। মেয়েরা এই ধরনের কথায় খুব খুশি হয়। মুফাসার পরামর্শ মেনে তাকা গিয়ে সারাবিকে এই কথা বলে। সত্যি এই কথা শুনে সারাবি তাকার থেকে বেশ মুগ্ধ হয়ে যায়। তবে এখানেই তাদের সামনে হাতিগুলোর ঝান্ডু চলে আসে। সাদা সিংহরাও খুব কাছে চলে আসে। আসলে সাদা সিংহরা এত কাছে এসেছিল কারণ তারা বড় বড় লাফ দিতে পারত এবং পাহাড়ের এলাকায় লাফিয়ে পার করে এসেছে যেখানে তারা নিচে আসছিল। এখন সাদা সিংহদের থেকে বাঁচতে তাদের কিছু ব্যবস্থা করতে হবে। সারাবি দ্রুত একটি গাছের উপরে চড়ে যায় এবং সেখানে মৌমাছির চাকে আঘাত করে, যাতে সব জায়গায় মৌমাছি ছড়িয়ে পড়ে। মৌমাছির কারণে হাতিরা অস্থির হয়ে উঠেছিল এবং হাতিরা দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকে। এর ফলে সাদা সিংহরা হাতির দলে আটকা পড়ে। এমনভাবে তারা সাদা সিংহদের থেকে বেঁচে যায়। তবে দেখা যায় যে সারাবি যিনি গাছের উপরে ছিলেন তিনি সেখান থেকে পড়ে গিয়েছিলেন এবং হাতির দলের মধ্যে পড়ে। যে কোনো হাতি তার উপরে পাড়া দিয়ে মেরে ফেলতো তার আগেই মুফাসা তার কাছে এসে তাকে রক্ষা করতে পারে। এভাবে হাতিদের তীব্র দৌড়ের কারণে পাহাড়ের চূড়াগুলো ভেঙে পড়তে থাকে। তারা তাদের কাছাকাছি পৌঁছাতে পারেনি। এখন সারাবি অচেতন হয়ে পড়ে আর রাফিকি তখনই সারাবির কাছে এসে তার ঘাড়ে কিছু চাপ দিয়ে তার জ্ঞান ফেরায়। সারাবি উঠে আসার পর প্রথম প্রশ্ন করে, আমার জীবন কে বাঁচিয়েছে? অবিলম্বে মুফাসা বিনা ইচ্ছায় মিথ্যা বলে, তোমার জীবন বাঁচিয়েছে তাকা। সে চায় সারাবি যেন তাকার থেকে প্রভাবিত হয়। মুফাসার মিথ্যাতে তাকা নিজেও অবাক হয়ে যায়। সারাবি বাইরে এসে তাকাকে ধন্যবাদ দেয়। রাফিকি যে সবকিছু দেখছিল এবং সব জানতো, তার মনে মুফাসার প্রতি সম্মান অনেক বেশি বেড়ে যায়, কারণ সে দেখেছিল মুফাসা শুধুমাত্র সাহসী নয় বরং বিশাল হৃদয়ের অধিকারীও। সে নিজের ভাইয়ের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এখন তারা নিজেদের যাত্রা অব্যাহত রাখে। বরফাচ্ছন্ন পর্বতের কাছে পৌঁছায়। তারা এগিয়ে যেতে থাকে, কিন্তু সমস্যা ছিল যে যেখানেই তারা যাচ্ছিল বরফ তাদের পায়ের ছাপ পড়ে যাচ্ছিল। যদি সাদা সিংহরা তাদের দেখে ফেলতো তাহলে বিপদ হতে পারত। মুফাসা সারাবির পাখি সাজুদ থেকে অনুরোধ করে, তুমি গিয়ে আমাদের পায়ের নিচের বরফ পরিষ্কার করে দাও যেন আমাদের ছাপ মুছে যায়। মুফাসার এই পরিকল্পনা খুব ভালোভাবে কাজ করে। যখন সাদা সিংহরা এখানে আসে তারা কোনো পায়ের ছাপ পায় না। তারা বিভ্রান্ত হয়ে যায় যে তারা এখন কিভাবে তাদের ধরবে। মুফাসার এই পরিকল্পনা দেখে সারাবি মুগ্ধ হয়ে যায়। এছাড়া মুফাসা আরও অনেক সিদ্ধান্ত নেয় এবং সাহসিকতার কাজ করে, যার মাধ্যমে সারাবি বুঝতে পারে যে মুফাসা ছিল সে যে তার জীবন বাঁচিয়েছে। তার জ্ঞানপূর্ণ কথাবার্তা শুনে সারাবি আন্দাজ করতে পারে তার শরীর থেকে যে ফুলের গন্ধ আসছিল তা তাকা নয়, মুফাসাই অনুভব করেছিল। তাই এখন সে মুফাসার দিকে আকৃষ্ট হতে শুরু করে। এটাই অনুভব করে মুফাসা যে সে সারাবিকে বিশ্বাস করিয়ে চলতে থাকে। না, এই সব কিছু করেছিল তাকা। তাদের এই বিতর্ক চলতেই থাকে।
সারাবি চায় মুফাসা পুরো সত্যি বলুক যে সব কিছু সে করেছে, কিন্তু তাকা এইসব দেখে ঈর্ষান্বিত হয়ে তখন তার বাবার কথা মনে পড়ে, যখন তিনি বলেছিলেন একদিন আসবে যখন মুফাসা তোমার সব কিছু নিয়ে চলে যাবে। গর্জন করতে গিয়ে তাকা কিছুই বুঝে না, কিন্তু সে সাদা সিংহদের কাছে চলে যায়। তাদের বলে, তোমরা জানো কে ছিল সেই যে তোমাদের ছেলেকে মেরে ফেলেছে? সেটা আমি না, সেটা মুফাসা ছিল। আমার শরীরে রাজার রক্ত আছে, কিন্তু তোমাদের ছেলের রক্ত মুফাসা দিয়েছে, আর আমি তাকে ধরতে তোমাদের সাহায্য করব, কারণ মুফাসার থেকেও আমি অনেক প্রতিশোধ নিতে চাই। তাকা তাদের বলে, আমরা মেলালে যাচ্ছি, যদি তোমরা চাও তাহলে আমার পায়ের ছাপ অনুসরণ করে আমাদের পিছনে আসো, সেখানে তোমরা মুফাসাকে পাবে, তোমরা তাকে মেরে ফেলতে পারো। রাতের অন্ধকারে তাকা তার ভাইয়ের জন্য এই ফাঁদ পেতেছিল, কিন্তু মুফাসা এর সম্পর্কে কিছুই জানতো না। পরের দিন তাকা ফিরে আসে এবং সকাল হতেই তারা তাদের যাত্রা শুরু করে। পর্বত পার হয়ে তারা অবশেষে মেলালে পৌঁছায়। জায়গাটি দেখে মুফাসার আনন্দের সীমা ছিল না, কারণ সে সবসময় এই জায়গার কথা তার মার থেকে শুনে আসছিল এবং তার মনে প্রাণে আশা ছিল যে একদিন সে তার পরিবার নিয়ে এখানে আসবে। মুফাসা লক্ষ্য করে এখানে সব প্রাণীরা শান্তিপূর্ণভাবে একত্রে জীবন কাটাচ্ছে, কোনো লড়াই বা ঝগড়া ছিল না। তাদের শান্তির মুহূর্তে ভেঙে পড়ে যখন তারা পিছনে সাদা সিংহের রাজাকে দেখে। আসলে সব প্রাণী সাদা সিংহের রাজার ভয়ে আতঙ্কিত ছিল, কারণ তার লেজে একসময় সবার দম আটকে রেখেছিল। মুফাসা হতবাক হয়ে যায় যে সাদা সিংহরা তার পিছনে এসেছে, অথচ সে তার পায়ের ছাপ মুছে এগিয়ে যাচ্ছিল, যে সে জানতো না যে এর পিছনে তার নিজের ভাই তাকা রয়েছে। সাদা সিংহরা সময় নষ্ট না করে মুফাসার উপর হামলা করে। মুফাসা একবার ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তখন সামনে আসে তাকা এবং তাকে সচ্চাই জানায়। তাকা বলে, এসব তাকার কাজ। সাদা সিংহকে মুফাসার কাছে নিয়ে আসার পিছনে শুধু তাকাই ছিল। এটি শুনে মুফাসার হৃদয় ভেঙে যায়, আর এই সময় সাদা সিংহটি তাকে ধরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এটা মুফাসার জন্য ভালোই হয়েছিল। সে দ্রুত ছোট একটি পাহাড়ে উঠে যায় এবং সমস্ত প্রাণীকে জানায়, আজ যদি তুমি আমার সাহায্য না করো তাহলে একদিন এই সাদা সিংহরা তোমাদের সন্তানদের খেয়ে ফেলবে। এখনো সময় আছে, তোমরা সবাই দুর্বল নও, যদি তোমরা সবাই একত্রিত হও তাহলে ওই সাদা সিংহদের মোকাবেলা আমি তোমাদের সঙ্গে করে নিতে পারবো। এটা শুনে সকল পশুদের মধ্যে সাহসের সঞ্চার হয় এবং তাদের নিজেদের শক্তিশালী মনে করতে থাকে। তারা একটি দল গঠন করে এবং মুফাসার সঙ্গে মিলে সাদা সিংহদের থেকে প্রতিশোধ নিতে সিদ্ধান্ত নেয়। যখন সাদা সিংহরা তাদের কাছে আসে তখন সমস্ত পশুরা মিলে তাদের উপর আক্রমণ করে দেয়। এখানে যেসব সিংহরা ছিল তারা মুফাসার উপর আক্রমণ করে, তাকে ধরে এক পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যেখানে পড়ে মুফাসা গুরুতরভাবে আহত হয়ে যায়। তাকে আহত অবস্থায় দেখে সাদা সিংহের রাজা বেশ আনন্দিত হয় এবং এবার সে মুফাসাকে শেষ করে দিতে তার কাছে আসে। এটা সত্যি যে মুফাসা আহত ছিল এবং সাদা সিংহরা আরও শক্তিশালী ছিল, তাই মুফাসা একা তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছিল না। বারবার মার খেয়ে উপরে তাকা মুফাসার উপর দয়া দেখায়। পুরনো ভাইয়ের কথা মনে পড়ে যায়, তার পুরনো বন্ধুত্ব মনে পড়ে যায়। সে তখন মুফাসাকে বাঁচাতে এই যুদ্ধে লিপ্ত হয়। এখন তাকা এসে সাদা সিংহকে বলে, তুমি তাকে ছেড়ে দাও, তাকে যেতে দাও। কিন্তু সাদা সিংহ আর কোনো দয়া দেখায় না, বরং প্রতিশোধ নিতে চাইছে। সে আবার মুফাসার উপর হামলা করলে সামনে এসে তাকা তাকে আক্রমণ করে। তাকাও আহত হয়ে যায়। এবার মুফাসা ও তাকাকে একসঙ্গে সিংহের সঙ্গে লড়াই করতে হবে, এটা তারা বুঝে যায়। তাদের এই যুদ্ধে পাহাড়ের মধ্যে তীব্র ভূমিকম্প হয়, যার কারণে পাহাড়গুলো খুব নড়াচড়া করতে থাকে। পাহাড়ের উপরিভাগ ভেঙে পড়ে, যেখানে মুফাসা, তাকা এবং সাদা সিংহরা লড়াই করছিল। সেই জায়গাটি ভেঙে গিয়ে তারা নিচে পাহাড়ের পানিতে পড়ে যায়। মুফাসা নিচের দিক থেকে দেখে উপর থেকে তাদের উপর একটা বড় পাথর এগিয়ে আসছে। পাথরটা এড়িয়ে মুফাসা পাশে সরে যায় এবং সাদা সিংহকে পাথরের নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছু সেকেন্ডের মধ্যেই পাথর সাদা সিংহের উপর পড়ে। সাদা সিংহ মারা যায়। এটা স্পষ্ট ছিল যে মুফাসা ও তাকা তাদের সাহসিকতার মাধ্যমে সাদা সিংহকে পরাজিত করেছে। এখন সাদা সিংহের রাজা মারা যাওয়ায়
অন্য সাদা সিংহ ও সিংহীরা ভয় পেয়ে পালিয়ে যায়। মুফাসার এই সাহসিকতা দেখে মেলালের এলাকার সমস্ত প্রাণী মুফাসাকে তাদের নতুন রাজা বানিয়ে দেয়। এটা জানার পর মুফাসা খুব খুশি হয়। এখন মুফাসার নাম সবাই জানতো এবং মুফাসার সাথে দেখা করতে সবাই আসে। এটি ছিল মুফাসার মা, যিনি এত বড় হয়ে মুফাসাকে চিনতে পারলেন না, কিন্তু তার নাম শুনে তাকে চিনে ফেললেন। তারা একে অপরের সঙ্গে খুব খুশি এবং আবেগপ্রবণ হয়ে মিলিত হয়। এখানে মুফাসা জানতে পারে যে তার বাবা মারা গেছে। তার মা থেকে দেখা পাওয়ার পর টাকা আসে এবং মুফাসার কাছে এসে ক্ষমা চায়। তখন সমস্ত পশু একসঙ্গে না করতে থাকে, একে ক্ষমা করো না, এ বিশ্বাসঘাতক, এ সাদা সিংহদের এখানে নিয়ে এসেছিল, এটা আমাদের মাঝে থাকতে পারবে না। এটা শুনে মুফাসা তাদের সবাইকে ধমক দিয়ে বলে, এটা আমার আদেশ, টাকা এখানেই থাকবে যতদিন আমার রাজত্ব রয়েছে। আমার ভাই টাকা আমার সঙ্গেই থাকবে। মুফাসার ভালোবাসা দেখে টাকার ভেতরে আরও বেশি অপরাধবোধ তৈরি হয় এবং সে মুফাসার কাছে বলে, এবার আমাকে তুমি ফিরিও না। এরপর সে চলে যায় অজানা পাহাড়ে এবং মুফাসার এই গল্প এখানেই শেষ হয়, যেটি রাফি কি শোনাচ্ছিল। গল্প শেষ হওয়ার পর আমরা দেখলাম যে কিয়ারার বাবা তার মাকে এখানে নিয়ে এসেছিলেন। এখানে কিয়ারা যায় যে তার একটি ভাইও রয়েছে, যা দেখে সে খুব খুশি হয়। এভাবে সব প্রাণী একসঙ্গে খুশি হয়ে জীবন কাটাতে থাকে। এখানেই গল্পটি শেষ হয়ে যায়।